$1.92 বিলিয়ন ডলারের মার্কেট এটা বাংলাদেশে। আমি যে সেক্টরটা নিয়ে কাজ করি, আমি চাই $1.92 বিলিয়ন ডলারের চাইতেও বেশি প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিংবা আমার ফাইন্যান্সিয়াল অবস্থাটা ওইরকম ছিল না মানে ওইভাবে করে ঘোরাঘুরি করতে পারবো। এটা যদি আমি করতে পারি, আমি বিদেশেও ঘুরতে পারবো, আমি বিজনেসও করতে পারবো। আমি ছোটবেলা থেকেই থিয়েটারে যেতাম। আমার মনে হতো এটাও মনে হয় পড়াশোনারই একটা পার্ট। অনেক কবরস্থানে যদি জানে যে এরা পুরুষ অথবা নারী নয়, মাঝামাঝি কেউ, তাদেরকে কবর পর্যন্ত দিতে দেওয়া হয় না। বাঁচবো কি বাঁচবো না তাই জানি না, কোটি কোটি টাকা দেখি করবো। মনে করতে হসপিটালের সামনে দিয়ে গেলে মনে কোভিড হয়ে যাবে, মরে যাবে। আমি নিজে হসপিটালের ভিতরে ঢুকে আমি পিপি ডিস্ট্রিবিউট করে বের হচ্ছি। যখন মডেল ছিলাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে সিঙ্গারা ঠোঙায় আমার ছবি দেখা যাবে। দর্শক, সফল যারা তারা কেমন হয় তাদের কথাই কিন্তু আমরা জানতে চাই, তাদের সফলতার গল্প শুনতে চাই, তাদের স্বপ্নের কথা আমরা শুনতে চাই, তাদের সংগ্রামের গল্পটা শুনতে চাই। সেজন্যই বাংলাদেশ টাইমসের এই বিশেষ আয়োজন কর্পোরেট টাইমস। আর আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আমরা এমন একজন মানুষকে পেয়েছি, আমাদের ভীষণ ভালোবাসার, ভীষণ প্রিয় একজন মানুষ, একই সাথে সফল উদ্যোক্তা, ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার, অন্তু করিম। কেমন আছে আজকে অন্তু করিম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ। অন্তু করিমকে দেখছি, তিনি একজন সার্থক সফল একজন এন্টারপ্রেনার। আসলে সফলতার আসলে মাপকাঠি কি আমার জানা নেই। আমি শুধু জানি যে আমার কাজ করতে হবে, আমি কাজ করে যাই। যারা অনেক বেশি কাজ করে, যারা অনেক বেশি কর্মঠ হয়, তারা হয়তো আলোর দেখাটা পায়। হোয়াট ডু ইউ থিংক দ্যাট? তা ঠিক, তা ঠিক। হয় না যে ওই যে আপনার আমি আলো দেখতে চাই, আমি কতখানি আলো দেখতে চাই। এক্স্যাক্টলি, এটাও একটা ব্যাপার কিন্তু। আমার মাথায় ওই যে কখনো ওই যে আমি সফল হব, সফলতার জন্য আগাচ্ছি, এইটুকু হচ্ছে আমার সফলতার দৌড়। আমি ওটাকে মাথায় রাখি না। আমার কাজ করতে হবে, আমাকে চলতে হবে। শুধু আমার জন্য না, আমার সাথে অনেকগুলো মানুষ কানেক্টেড, অনেকগুলো ফ্যামিলি কানেক্টেড, এবং তাদেরকে নিয়ে আমাকে চলতে হবে। আমি থেমে থাকতে পারবো না। আমি থেমে থাকলে পুরো চেইন ধরে সবাই থেমে যাবে। এই জন্য আমাকে কাজ করে যেতে হয়। এখন কারো চোখে হয়তো বা সফল, এর থেকে অনেক বেশি সফলের কাছে আমার এখনো অনেক দূর যেতে হবে। তো আমি আসলে সফলতার ওই মাপকাঠি নিয়ে আগাতে চাই না। আমাকে কাজ করতে হবে, আমি কাজ করে যাই। পেন্টাগন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর, মানে এবং পৃথিবীর সবচেয়ে বড় অফিস ভবন বলা হয়। কিন্তু বাংলাদেশের পেন্টাগনের ওনার কিন্তু অন্তু করিম। পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড, পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পেন্টাগন ফিল্মস, ব্লেজারিও, ANZ ভেঞ্চার্স, অনলাইন B2B প্ল্যাটফর্ম, বহু কিছু আছে ইন্টারন্যাশনাল লিমিটেডের সাথে সিস্টার কনসার্ন হিসেবে। Am I right? You are right. কিন্তু এখানে আমি একটা ছোট্ট ব্যাখ্যা দিতে চাই। সেটা হচ্ছে ইউএস এর পেন্টাগন আর বাংলাদেশের পেন্টাগনের মধ্যে একটা পার্থক্য আছে। ইউএস এর পেন্টাগনের নাম কিভাবে এসেছে আমার জানা নেই। আমাদের আসলে এখানে কিন্তু ছোট্ট গল্পটা যেটা, সেটা হচ্ছে আমাদের 5টা বন্ধু ছিলাম আমরা, যারা পেন্টাগনটাকে শুরু করেছিলাম, এবং সেখান থেকে নাকি ড্রপ আউটও আছে। হ্যাঁ, পরের মাসে 2জন ড্রপ আউট করে, এবং তখন থেকে আমরা আসলে 3জন রান করছি। আলহামদুলিল্লাহ আমরা এখনো সেই 3জনই আছি। তো এই যে পেন্টাগনটা যেটা, সেটা আসলে জ্যামিতিক যেই পঞ্চভুজ, হ্যাঁ, সেই পঞ্চভুজ থেকে আমাদের নামটা নেয়া। মডেল থেকে কিভাবে এন্টারপ্রেনার হলেন? কিছু চাইল্ডহুড হিরো থাকে, হ্যাঁ, যেমন আমার চাইল্ডহুড হিরোদের মধ্যে হচ্ছে আপনার ম্যারাডোনা, ম্যাকগাইভার, ঠিক আছে, এরা যারা, মাইকেল জ্যাকসন, 3জনই এম দিয়ে শুরু। মাইকেল জ্যাকসন তো গানের কারণে। তো ম্যাকগাইভারকে খুব ভালো লাগতো যে ম্যাকগাইভার যে কোনো প্রবলেমের সলিউশন, মানে আশেপাশে যা আছে তাই দিয়ে সে সলিউশন করতো। যে আমার আসলে মানে ঘোরাঘুরির প্রচুর শখ, দেশের বাইরে ঘুরতে খুব ইচ্ছা করে, কিন্তু আসলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিংবা আমার ফাইন্যান্সিয়াল অবস্থাটা ওইরকম ছিল না যে আমি একটা মানে ওইভাবে করে ঘোরাঘুরি করতে পারবো। আমার একটা প্রফেশন দরকার, যে প্রফেশনটার সাথে ঘোরাঘুরির সাথে এবং আমার যে ইচ্ছা এবং সবকিছুর মিলে একটা সংমিশ্রণ হয়। সেটা সংমিশ্রণে হয় হচ্ছে ইম্পোর্ট এবং ট্রেডিং বিজনেস। এটা যদি আমি করতে পারি, আমি বিদেশেও ঘুরতে পারবো, আমি বিজনেসও করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমার কাছে তো আসলে তো পুঁজি নেই, আমার তো আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওইরকম আমার সাপোর্ট নাই, আমি কি করবো? তো ওই যে ম্যাকগাইভার ভাবি নিজেকে, যে আশেপাশে যা আছে, বন্ধু বান্ধব আছে, চল শুরু করি। ওই 5জন বন্ধু, 2জন পরের মাসে ড্রপ আউট। দেন হাউ ডিড ইউ ম্যানেজ দ্য ক্যাপিটাল? আসলে ওভাবে করে আমরা ম্যানেজ প্রথম থেকে কোনোভাবেই করতে পারিনি, আমাদের ছিল না। আমরা যেটা করতাম প্রথম দিকে, যেটা যে চকবাজারে যেতাম, চকবাজারে অল্প কিছু মালামাল কিনতাম, কিনে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতাম। আচ্ছা, দিয়ে খুব অল্প পরিমাণে প্রফিট হতো। ওটা দিয়ে আবার সেই প্রফিটটাকে আবার ওটার মধ্যে ইনভেস্টমেন্টের মধ্যে রাইট, ওটাকে আবার ইনভেস্টমেন্ট করে আবার মানে আবার ওটাকে সেল করতাম। এরপরে হচ্ছে যে ধরেন আমরা বন্ধু যারা, আমরা সবাই টেকনোলজির স্টুডেন্ট। ওই সময় একটা বিশেষ গুণ ছিল যে আমরা ইজিলি ক্লোন কম্পিউটার বানাতে পারতাম।
কিরকম? মানে বিভিন্ন জায়গা থেকে, কোথাও থেকে র্যাম, কোথাও থেকে হার্ড ডিস্ক, কোথাও থেকে মাদারবোর্ড এভাবে পুরো কিনে, কম্পিউটারটা বানিয়ে হ্যাঁ, দিতেন। মানে মোটামুটি ২-২.৫ ঘন্টার মধ্যে একটা কম্পিউটার আমরা রেডি করে ফেলতে পারতাম। তখন মনে হলো যে এটা যেহেতু আমাদের একটা স্পেশাল স্কিল, এটা আমরা করতে পারি। এমন হতো যে একটা কম্পিউটার সেল করে আমাদের ৫০-৬০ হাজার টাকা প্রফিট থাকতো। তাহলে বাহ! কম্পিউটারটার দাম কত হতো? এখন হুম। তো আসলে ৩০-৪০ হাজার টাকা দিয়ে পুরো কম্পিউটারই পাওয়া যায়। হ্যাঁ। তো আমরা এরকম করতাম, ওই যে ওই পুঁজিগুলোকে কালেক্ট করে হুম, আপনার হুম, কোথাও থেকে র্যাম, একটা সিপিইউ মানে কভার কেস হুম, হুম, কিনতাম। হুম, এভাবে করে পিসিটাকে রেডি করে আমরা একদম হোম ডেলিভারি দিতাম। আমার হাতের লেখা বরাবরই বেশ খারাপ। নিজেরই পছন্দ হয় না। হ্যাঁ, কিন্তু যখন ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়া যাওয়ার পরে আমি আসলে যখন দেখলাম যে আমি যখন নিয়মিত লেখা শুরু করলাম, হুম, তুলনামূলক আমার হাতের লেখাটা সুন্দর হচ্ছে মানে আগের চাইতে। আমি কারণ বুঝতে পারলাম না। কারণ আমি তো মানুষ এবং হুম, আমারই হাতের লেখা হুম, এটা ভালো কিভাবে হচ্ছে। পরে ফাইন্ড আউট করলাম যে ওখানকার পেনে যে টিপটা ইউজ করা হয়, আচ্ছা। যে টিপ ইস এই যে টিপটা। জি, জি, কলমের যে হ্যাঁ, টিপটা হ্যাঁ, থাকে। হ্যাঁ। টিপ ইস শার্পার দ্যান হুম, বাংলাদেশে যে এভেইলেবল টিপগুলা হুম, থাকে হুম, হুম। ওগুলা থেকে। তো বাংলাদেশে ওই সময় ২ টা কলমই এভেইলেবল ছিল, ইকোনো অ্যান্ড রাইটার। হ্যাঁ। আর পরীক্ষার সময় আমরা স্পেশালি কিনতাম হচ্ছে রেড লিফের কলম। ৳১৪ হুম, দিয়ে কিনতাম। কারণ এটা খুব স্মুথ লেখা হুম, হতো, হুম, যেন স্মুথলি লেখা যায়। তখন আমার মনে হলো যে আসলে এই পেনটা বাংলাদেশে পাওয়া যায় না। হুম, 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 আমি যদি এই পেনটাকে বাংলাদেশে নিয়ে আমি বিজনেস করতে পারি, হুম, হুম। তাহলে আমার মতন খারাপ হাতের লেখা যাদের, তাদের হাতের লেখাটা কিছুটা ভালো হবে। ওই কনসেপ্ট থেকেই তখন আসলে পেনটাকে আমরা ইম্পোর্ট করা শুরু করি এবং বাংলাদেশে পর্যায়ক্রমে যতগুলো সেলো, রেনল্ডস, মন্টেক্স থেকে শুরু করে যা সব কলমই আসলে আমার ইম্পোর্ট করা হয়। ইম্পোর্টেড প্রোডাক্ট মুদির দোকান পর্যন্ত আমরা পৌঁছে দেই। ১ম এ আমি নিজেই যেতাম। আমার হুম, পার্টনার আমরাই যেতাম। আমরা দোকানে সেল করতাম। হুম, হুম। তো দেখতাম যে আসলে ইম্পোর্টের দিকে নজর দেয়া, আবার নিজে যেয়ে সেল করা হ্যাঁ, হ্যাঁ। একটু টাফ হয়ে যায়। লোড হয়ে আমাদের যাচ্ছে। লোক লাগবে। হ্যাঁ। তখন ১ জন ২ জন এভাবে করে আমরা আমাদের সেলসের লোক নিয়োগ দিতে থাকি। সেলসের লোক নিয়োগ দেওয়ার পরে যেটা হয় যে তারা সেলগুলো করতে থাকে, আমরা কনসেনট্রেশন ইম্পোর্টে দিতে পারি। তখন কি মডেলিং করতেন না? হ্যাঁ, তখনও মডেলিং তখনও করতাম। করতেন। হ্যাঁ, জি। বাবা হচ্ছে খুবই ফেমাস যেমন মুখ ও মুখোশ। জি, বাংলাদেশের ১ম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের একজন অভিনেতা। রাইট। এমন একজন মানুষের ছেলে তো অভিনেতা হবেই। তা জানি না, কিন্তু আমি ছোটবেলা থেকে ওই অঙ্ক স্যারের কাছে যেমন পড়তে হবে, হুম, আরবি হুম, স্যারের কাছে হুম, পড়তে হুম, হবে, হুম। ঠিক সেরকমভাবে আমাকে থিয়েটারেও যেতে হবে। আচ্ছা। আমি ছোটবেলা থেকেই থিয়েটারে যেতাম। হুম, হুম, আমার মনে হতো এটাও মনে হয় পড়াশোনারই একটা পার্ট। ঠিক হুম, আছে? তো আমার একদম ছোটবেলা থেকে থিয়েটারের সাথে আমি কানেক্টেড হুম। এবং অভিনয়টা আমার খুবই ভালো লাগে এবং আমি খুব মন দিয়ে করার চেষ্টা করি। হ্যাঁ? এখনো তো করেন? এখন অভিনয় করছি না। আমারও যতটুকু মনে হয়। হ্যাঁ, এখন অভিনয় করছি না কারণ হ্যাঁ। ফুল কনসেনট্রেশনটা আমি বিজনেসে দিয়েছি। মিস করেন না? খুব মিস করি। আমার মিস লাইফের করেন? আমার লাইফের খুব পছন্দের হুম, যেই হুম। পার্ট গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমার কিন্তু আপনার অভিনয়। নিজের তো একটা আছে পেন্টাগন ফিল্মস যেটা দিয়ে বাংলাদেশে ইম্পোর্ট করা যে ইন্টারন্যাশনাল যে নট অনলি মুভিগুলা ইম্পোর্ট, আমি কিন্তু প্রডিউসও করি। আপনি আমি প্রোডিউস বাংলাদেশ করেন, থেকে টিভিসি, তৈরিও করছি। ওভিসি অনেক কিছু বানিয়েছেন। রাইট। তারপর সিনেমা বানিয়েছেন সিনেমা আপনি। বানিয়েছি। আপনি আচ্ছা। যদি বলেন সেক্ষেত্রে আমি বলব যে ধরেন ওই যে বললাম যে ম্যাকগাইভারের কথা, হ্যাঁ? হ্যাঁ। ম্যাকগাইভারের মতন কিছু একটা আমি দেখতে চাই কিন্তু হুম, হুম। বাংলাদেশে কেউ বানাচ্ছে না। তাহলে কি হ্যাঁ। করব? আমি তাহলে একটা প্রোডাকশন হাউস দিয়ে আমিই বানাবো। ওকে। আমার এই দেখাটা আমার চোখ দিয়ে আমি অন্য মানুষকে দেখাতে চাই। হুম, হুম, ঠিক হুম। সেই চিন্তা ভাবনা থেকে হচ্ছে আমার প্রোডিউসিং ফার্মটা। এবং আমার যা কাজগুলা সেগুলো একটু মানে কমার্শিয়াল মুভি বাট অফ ট্র্যাক এর। হুম। যেমন 'কমনস এন্ড দ্য ফিল্ম' আমি ১ম জি, আমার জি। বানানো সিনেমাটা। এই সিনেমাটা আসলে আ মানে পুরুষ এবং নারীর বাহিরে যেই জাতিটা আছে আরকি, থার্ড জেন্ডার বলেন, মানে তাদেরকে নিয়ে আসলে তৈরি হুম, করা। তাদের লাইফস্টাইল দেখানো, তাদের লাইফের কি কষ্ট, তাদের কি দুঃখ। মানে এই মানুষগুলো আমাদের আশেপাশেই থাকে কিন্তু আমরা তাদেরকে ফাইন্ড আউট করতে পারি না। আমরা তাদেরকে হুম। বুঝি না। অনেক কবরস্থানে যদি জানে যে এরা পুরুষ অথবা নারী নয়, মাঝামাঝি কেউ, তাদেরকে কবর পর্যন্ত দিতে দেয়া হয় না। সো স্যাড। ইয়েস! এই কারণে আমার সিনেমাটার ট্যাগলাইন ছিল, হুম, ৩.৫ হাত মাটির অধিকার আদায়ের যুদ্ধের চলচ্চিত্র। যে কিছু না, মরার পরে যেন ৩.৫ হাত মাটিটা পায়। সেটা ছিল আমাদের মূল টার্গেট। আমি যতটুকু জানি এরপর থেকে অলমোস্ট সব কবরস্থানেই হুম। তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়, তাদেরকে কবর দেয়া হয়। এজন্যই আপনি উদ্যোক্তা। আমার মনে হয় যে উদ্যোক্তা হতে হলে, এন্টারপ্রেনার হতে হলে অনেক ভিন্ন আঙ্গিকে হয়তো চিন্তা করতে হয়। তাই না? নাকি? হয়তোবা আমি জানি না। আমার যেটা চিন্তা আসে হ্যাঁ। আমি ওটা করি। মিউজিক ভিডিওর ক্ষেত্রে জনপ্রিয়তা আমার মনে হয় আপনার মতো খুব কমই আছে। সেই সময় আপনার বয়সটা কত ছিল? ইফ ইউ ডোন্ট মাইন্ড?
বয়সটা কত ছিল? হ্যাঁ। আচ্ছা, নোবেল ভাইয়ের কথা বললেন। নোবেল ভাই আমার নিজেরও মানে আমি আসলে এই সেক্টরে, মডেলিং সেক্টরে হুম। উনাকে আমি আইডল মেনেই সামনে হুম, হুম, গিয়েছি। হুম, হুম। হ্যাঁ? আমি নিজেও দেখতাম যে এই হ্যাঁ। মানুষটা অনেক ভালো মানে কাজ খুব কম করে কিন্তু যেটা করে সেটাই হিট হয়। কোয়ালিফাইড, হ্যাঁ? হ্যাঁ, কোয়ালিটি আচ্ছা, সম্পন্ন। উনি উনার খুব সুন্দর একটা কর্পোরেট লাইফ আছে। হ্যাঁ, হ্যাঁ, উনার খুব সুন্দর একটা মিডিয়া লাইফ আছে। হ্যাঁ। উনার এত চমৎকার একটা ক্যারিয়ার। ওই জিনিসটা আমাকে খুব টাচ করত। হুম। এবং আমি কিন্তু ফলো করতাম। আমি জানি না, নোবেল ভাই নিজেও জানে না যে তার হ্যাঁ। এরকম একজন একটা মানে অন্ধভক্ত আছে এবং সেই অন্ধভক্ত আপনারও অনেক অন্ধভক্ত আছে। থাকতে পারে। কেমন লাগতো ওই সময়টাতে? আমার ভয় কারণ লাগতো। একটা তুমুল জনপ্রিয়তা। আমার ভয় লাগতো। তাই? হ্যাঁ। সে সময় কি সাথে, সাথে আপনি বিজনেসও করেছেন? হ্যাঁ, হ্যাঁ। গানটা রিলিজ হয়েছিল আজ থেকে ১৪ বছর আগে। আর আমি বিজনেস হুম। করি ২৫ বছর। ২৬ বছর। ২৬ বছর নিয়ারলি রানিং। 26 হ্যাঁ, ইয়ার্স। ২৫ প্লাস ২৬ বছর হ্যাঁ। চলছে। তো ২৬ বছর যেহেতু তাহলে আপনি হিসাব করে নেন, তখন আমি ফুল ফ্লেজে বিজনেস করি। আচ্ছা। ওকে? আমার ভয় লাগতো এই কারণে যে আমরা বাঙালিরা হুম, হুম। একটা মানুষকে যত সহজে তাকে একটা সুন্দর জায়গায় তুলে ফেলতে হুম, পারি, হুম, হুম। তার থেকে আরো সহজে মাথা থেকে ফেলে দেই। অবশ্যই। তা এখন আমার ভয় লাগে যে মানে তখন ভয়টা লাগতো যে আমাকে যে ভালোবাসাটা এখন দিচ্ছে, হুম, হুম। এই ভালোবাসাটা যদি কিছুদিন পরে না থাকে, হুম, তখন আমি কি করব? হুম। তখন আমি একদম ওই সময়টা থেকে আমার যেই রকম নরমাল লাইফ ছিল, হুম, আমি ঠিক ওই নরমাল লাইফটাই লিড করতাম। হুম, হুম। আমাকে অনেকেই বলে যে, "ভাই আপনি ক্যামেরাও যেমন, বাহিরেও তেমন।" আপনি ক্যান্সার রোগীদের জন্য কাজ করেন, আপনি রাইট। পথ শিশুদের জন্য কাজ করেন এবং করোনাকালে আপনি ডেলিভারি ম্যানের কাজ করেছেন পিপিই নিয়ে জি, এবং আপনি এছাড়াও আরো যদি বলি আপনার একটা ট্রাস্ট আছে, জি। ইউথ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ট্রাস্ট, রাইট, যেখানে আপনি প্রচুর উদ্যোক্তা তৈরি করেন। রাইট, আপনি নিজে শুধু উদ্যোক্তা নয়, আপনি অনেক উদ্যোক্তা তৈরিও করেন। রাইট। আমি ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করি। এটা আসলে খুবই হিডেন। আমি জানি না এই ইনফরমেশনটা আপনি কোত্থেকে পেয়েছেন। প্রায় সারা বাংলাদেশের ১৩,৫০০ ক্যান্সার হুম, রোগী হুম, আমার নেটওয়ার্কে কানেক্টেড। হুম, হুম। আমি বিভিন্নভাবে তাদেরকে হাউ ডু ইউ হেল্প দেম? আমি তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করি। হুম, একটা হসপিটাল করার ক্ষমতা আমার নেই। তবে আমার ইচ্ছা আছে আমি হসপিটাল হুম, করতে চাই। প্যালিয়েটিভ কেয়ার করারও এই মুহূর্তে আমার ক্ষমতা নেই। হুম, কিন্তু আমার ইচ্ছা আছে আমি করব। হুম, আমি এখন পর্যন্ত যেটা করি আমার জাকাতের যে হুম, হুম, অংশটা হুম, আমি সেটাকে আসলে আর্থিক যে সহায়তাটা বলেন সেটাকে আমি যদি এটাকে আমি জানি না এটা ইসলামিক দিক থেকে কেমন ভাবে যাবে। আমি ওইভাবে করে তাদেরকে সহায়তা করার চেষ্টা করি। হুম। ইনফরমেশন, ঠিক হ্যাঁ। আছে? আমি এই ইউ ব্যাপারে টেক প্রচুর পড়ি। ইনফরমেশন, ইউ কালেক্ট ডেটা। রাইট। আমি আমরা বুঝতে ইনফরমেশন পেরেছি। রাইট বাংলাদেশে আসলে এই সেক্টরে যেই আল্লাহ মাফ করুক কারো এরকম না হোক, যার এরকম হবে সে মোটামুটি ০.৫ ঘন্টা ১ ঘন্টা এটা নিয়ে ঘাটাঘাটি করলে আমাকে খুঁজে পাবে। তো ওইটা একটা সেক্টর এভাবে করে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা হুম, করি। হুম, কারণ হয় কি? হঠাৎ করে একটা মানুষ যখন জানতে পারে যে তার অথবা তার কোনো ফ্যামিলি হুম, মেম্বারের হুম, অথবা যে কারো একটা বন্ধুর হুম, হুম। ক্যান্সার হয়েছে, ওই মুহূর্তে মানুষের যেকোনো সুস্থ মানুষের নার্ভাস ব্রেকডাউন করবে এবং 100%। সে বুঝবে না কি করতে হবে। হুম। যখনই কোনো ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তো চাইবে যে যখন একটা রোগী আসে ইমিডিয়েটলি তার ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে যাক। স্টার্ট হয়ে যাক। হুম, হুম, তো আসলে ইমিডিয়েটলি আমার ট্রিটমেন্টটা স্টার্ট করা উচিত নাকি আমার আরো একটু দেখা উচিত? আমি আসলে হুম, কোথা থেকে আমার চিকিৎসাটা করব? হুম, হুম, আপনি যেহেতু নিজেও রিসার্চ করেন আপনি জানেন যে ক্যান্সারের কিন্তু অনেক প্রকারভেদ। অনেক, অনেক প্রকারভেদ। একটা ক্যান্সারের রোগীর চিকিৎসা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। ঠিক আছে? না। তো যাই হোক অত ডিপে যাচ্ছি না। এই কিছু, কিছু ইনফরমেশন আমি তো ডাক্তার না, আমি এত কিছু জানি না। আমি চেষ্টা করি যে এই ইনফরমেশনটুকু সাধারণ মানুষ ক্যারি করতে পারে। আমি হ্যাঁ। ওইটুকুই ক্যারি করি। এর বেশি কোনো কিছু আমি ক্যারিও করি না, আমি কাউকে সাজেস্টও করি না। হুম, তো হুম। ওইটুকু ইনফরমেশন দিয়ে একটা রাইট ওয়ে মানুষকে দেখানোর। বাহ! দ্যাটস ইট। এটা হচ্ছে আমার মেইন। হুম, এরপরে যদি আমি কোনো সহযোগিতা করার সামর্থ্য থাকে চেষ্টা করি করার জন্য। আমি বেবি কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনি জানেন জি। হয়তোবা। জাস্ট বিফোর দ্য কোভিড হুম, আমি একটা চাইনিজ একটা ডায়াপার কোম্পানি থেকে আমি বেশ কিছু ডায়াপার হুম, পারচেজ করি যেটা বাংলাদেশ মার্কেটের জন্য হুম, হুম, এবং হুম, এ গ্রেড কোয়ালিটির। এবং ওই ফ্যাক্টরিতেই তখন পিপিই তৈরি হচ্ছিল। হুম, তা আমি জানি না যে পিপিইটা আসলে কি হুম, কাজের। হুম, হুম, তখন ওনারকে আমি জিজ্ঞেস করি যে আসলে পিপিইটা কি কাজে লাগে? উনি বলল যে এটা তো মেডিকেল একটা ইকুইপমেন্ট এটা তোমার কাজে লাগবে না। আমি বললাম যে না এক কাজ করো তুমি আমাকে ৫০,০০০ পিস পিপিই দিয়ে দাও। তো ও বলল যে তুমি ৫০,০০০ পিস পিপিই নিয়ে কি করবা? এটা কিন্তু আমি হুম, বলছি 2019 এর সেপ্টেম্বর অক্টোবর মাসের ঘটনা। হুম, হুম, হুম। ঠিক আছে? তখনও কোভিড চিনি না আমরা, জানিও না। তো আমি কেন ওই সময় পিপিই গুলা কিনলাম আমি নিজেও জানি না। এবং পিপিই গুলো আসার পরে যে আমার ওয়্যারহাউসে আছে আমি নিজেও ভুলে গেছি।
তো হঠাৎ করে যখন কোভিড এর সময় টেলিভিশনে দেখাচ্ছে যে আমাদের ডাক্তারদের জন্য এখন প্রচুর পিপিই প্রয়োজন, আমার হঠাৎ করে টার্মটা মনে হচ্ছে পিপি কোথায় যেন আমি মানে আমার শোনা শোনা লাগছে। তখন মনে হলো আচ্ছা এই জিনিসটা আমার কাছে আছে। তো কেউ একজন বলল যে তোমার তো কপাল খুলে গেল। আমি কেন? বিক্রি করতে বলেছিল? যে এই জিনিসটা 50,000 পিসে তো তুমি এখন কোটি কোটি টাকা কামাবা। তা আমি বললাম যে ভাই আমি বাঁচবো কি বাঁচবো না তাই জানি না, কোটি কোটি টাকা দিয়ে কি করবো। আমি এটা সেল করব না, আমি এটা ফ্রি ডিস্ট্রিবিউট করব, আমি টোটালি ফ্রি ডিস্ট্রিবিউট করব। তো ওই সময় আমি চেষ্টা করেছি, আমাকে ওই সময়ে অনেকে সহযোগিতা করেছে কারণ তখন তো প্রাইভেট গাড়ি টাড়ি চলে না। ওই সময় পুলিশ থেকে র্যাব থেকে আমাকে গাড়ি দিয়েছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে একটা পাস দিয়েছিল যে আই ক্যান রোম এনিওয়্যার এবং আই ক্যান ডিস্ট্রিবিউট ইট। ঠিক আছে, ওয়ার্ল্ড রেকর্ড বুকে আপনার এটা হচ্ছে আপনার এই কাজগুলো করার পরে যখন আমার নিউজ গুলো আসলো বিভিন্ন জায়গা থেকে, তারা আসলে কোভিড হিরো এই টাইপের বলতে চাচ্ছিল। আমি আসলে যেদিন আমি ফার্স্ট ডিস্ট্রিবিউট করেছি, বাংলাদেশের ফার্স্ট কোভিড রোগী মারা যায় ডেল্টা হসপিটালে মার্চের 7 তারিখে, যেটা ঘোষণা করা হয় মার্চের 8 তারিখে, রাইট, মিরপুরে ডেল্টা হসপিটালে। আমি ফার্স্ট ডিস্ট্রিবিউট করতে যাই ডেল্টা হসপিটালে, কারণ ডেল্টা হসপিটালে মানুষজন এমন ছিল এবং তখন আমাদের ডক্টরদের দরকার ছিল। এমন অবস্থা হয়েছিল যে ওই হসপিটালের সামনে দিয়েও কেউ যেত না, ঘুরে যেত, মনে করতে হসপিটালের সামনে দিয়ে গেলে মনে কোভিড হয়ে যাবে, মরে যাবে। তো ওই সময় আমি নিজে ফুল প্যাকড আপ হয়ে, ঠিক আছে, আমি নিজে হসপিটালের ভিতরে ঢুকে আমি পিপি ডিস্ট্রিবিউট করে বের হচ্ছি। ওই সময় আমার পরিচিত একজন সাংবাদিক, সে আমাকে দেখে এবং দেখে ওইখানে দেওয়ালে আমার হাতে অনেকগুলো পিপি, ওই অবস্থায় সে একটা ছবি তুলে, ওই ভাই দাঁড়ান আমি মোবাইলে একটা ছবি তুলি। আমি ভাই এইগুলা মানে আমি জাস্ট ডিস্ট্রিবিউট করতে দেন আমাকে। উনি ওই ছবিটা দিয়ে উনি নিউজ করে, বেশ কিছু বাংলা নিউজ করে, ইংলিশ নিউজ করে। ওই ইংলিশ নিউজের থ্রুতে একটা প্রতিষ্ঠান আছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, তো ওখান থেকে আফটার কোভিড অনেকদিন পরে আমার কাছে একটা অ্যাপ্রিসিয়েশন আসে যে কোভিডে অসামান্য কি যেন বলে এটাকে অবদানের জন্য, আমি জানি না এটা সামান্য না অসামান্য অবদান, আমার জায়গা থেকে মনে হয়েছে আমি এটা করতে এবং অবিস্মরণীয়। অনেকেই সেটা জানে না। আপনার পেন্টাগন গ্রুপের হেড অফিস এটা? জি, ধানমন্ডি 27 আপনাদের এই অফিস। হ্যাঁ, তো এখানে আপনার কতজন স্টাফ কাজ করছেন? এখানে শুধু বললে হবে না, মানে এখানে ধরুন ফ্লোটিং, মানে সেলসের লোক যারা, তারা সকালে অথবা বিকেলে আসে যায় চলে যায়। আমি টোটাল ওভারঅল বলতে পারি আমার মানে ধরতে পারেন পেন্টাগনের অনেকগুলো কনসার্ন সব মিলে আপনার 800 প্লাস। তো আপনার অফিসটাকে আজকে একটু দেখবো প্লিজ, চলেন আসেন। এখানে সবাই কাজ করছে, তারা কি সবাই সেলসে? না না, এরা সেলসে না, এরা অফিসে সেলসটাকে কন্ট্রোল করে এখান থেকে। আচ্ছা। বিজনেস হচ্ছে এক্সপোর্ট, ইম্পোর্ট এন্ড ডিস্ট্রিবিউশন। জি, সাথে ম্যানুফ্যাকচারিংটা আছে। এটা জন্য তাহলে আপনাকে তো ফ্যাক্টরি দিতে হয়েছে। আমি যতটুকু জানি আপনার ওন একটা প্রোডাক্ট আছে, বেবি প্রোডাক্ট, স্কিন লট। এছাড়া কি অন্য কিছু আপনি সেখানে ম্যানুফ্যাকচারিং করছেন? এটা হচ্ছে যে আমি ফ্যাক্টরিটা দিয়েছি শুধু আমার নিজের সার্ভিসের জন্য না, আমি চাই বাংলাদেশে যারা পরবর্তীতে ম্যানুফ্যাকচারিং এ আসতে চায় তাদের শুরুটা আমার হাত দিয়ে করুক। আপনার সেই ফ্যাক্টরিটা কি তাহলে দেখার সৌভাগ্য আমাদের হতে পারে? অবশ্যই, তাহলে আমরা একটু যাব। চলেন। জি চলেন। এই যে এখানে সিরিয়ালে যারা কাজ করছে এরা সবাই হাইজিন মেইনটেইন করে, যেখানে আমরা এখানে গ্লাসটা ইউজ করি। আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে প্রাইভেট লেভেলিং। আপনি কি এটা নিয়ে আমি কি বলবেন যে আমরা ফ্যাক্টরিতে আছি? সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে অনেকেই আছে যে তার চায় যে নিজের একটা ব্র্যান্ড হোক, কিন্তু একটা ব্র্যান্ড দিতে গেলে আপনার এরকম একটা ফ্যাক্টরি, আপনি বুঝতে পারছেন আমাদের প্রতিটা ফ্লোর প্রায় 3-4টা ফ্লোর সবই কিন্তু এরকম মেশিনে ভরপুর। এখন সবার দ্বারা তো আসলে মেশিন নিয়ে একটা ফ্যাক্টরি তৈরি করে একটা ব্র্যান্ড নিয়ে আগানো সম্ভব না। এদেরকে আমরা সার্ভিস দিচ্ছি এবং সিমিলার বিজনেস যারা করে তাদেরই দিচ্ছি। আমার এরকমটা আসলে জানা নেই অন্য কেউ আছে কিনা। এবং বিসিক শিল্প নগরীতে একটা কিন্তু প্লট আপনি এখানে। হ্যাঁ, এটা আমরা এখন বিসিক শিল্প নগরীর ভিতরে আছি। এখানে এটা আপনাকে গভর্নমেন্ট দিয়েছে? জি, এটা গভর্নমেন্টের কাছ থেকে। আপনি কিন্তু স্পেশালি বেবি কেয়ার নিয়ে, আমি বেবি কেয়ার নিয়ে কাজ করি। মানে আমার নিজের ব্র্যান্ডটা বেবি কেয়ার, কিডলং। এবং আমি যেটা শুনেছি যে বিশ্ববাজারে অতি সত্বর আপনি এটা লঞ্চ করতে যাচ্ছেন। অলরেডি আমরা টেস্ট বেসিসে বেশ কিছু দেশে চলছে এবং মানে আমরা অফিশিয়ালি
এক্সপোর্টটা আমরা শুরু করব। দেশের মানুষ এত ভালো কাজ করছে শুনতেই ভালো লাগে। আর লাইক আমার জন্য এবারই প্রথম ফ্যাক্টরির ভেতরে কিভাবে কাজ হয় দেখার বিষয়টা। খুবই হাইজিন ওরা মেনটেন করছে। আমার মনে হয় ওদেরকে ওদের মতো কাজ করতে দিয়ে আমরা বাইরে একটু গিয়ে কথা বলবো। হ্যাঁ, শিওর চলেন। এটা কিন্তু বেসিক ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। খেয়াল করে দেখবেন বেসিক এর সাথে কিন্তু আমাদের কিন্তু নদীর ব্যবস্থা আছে। তার মানে পণ্য পরিবহনের ক্ষেত্রে নদীপথ অনেক সাশ্রয়ী, এটা জানা আছে হয়তো। সো ইজিলি আমরা এখান থেকে প্রোডাক্ট প্রোডিউস করে নদীর মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারি। আচ্ছা, আপনার তো নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেল পর্যন্ত আছে? জি, সারা বাংলাদেশে আমাদের একদম নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেল, ডিলার থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে সবই আমাদের নিজস্ব। তো আমাদের এই নিজস্ব চ্যানেলের মাধ্যমে আমাদের এই প্রোডিউস করা প্রোডাক্ট অথবা ইম্পোর্টেড প্রোডাক্ট দুটাই আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে থাকি। অন্তুর ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর, কিন্তু বাবা সরকারি চাকরি করতেন। সেই সুবাদে বাংলাদেশের অনেকগুলো জেলাতে আমার থাকা হয়েছে, কিন্তু মানে মূল বেস যদি বলেন তাহলে বেসটা আমার ফরিদপুরে। ঠিক আছে, হ্যাঁ, ফরিদপুরে ছিল আমার বেস। কিন্তু হ্যাঁ, ওখানে এছাড়াও আমি অনেক জায়গায় পড়াশোনা করেছি, মানে স্কুল, আমি যশোর বলেন, চিটাগং বলেন, বাংলাদেশের অনেক জায়গাতে আমার থাকা হয়েছে। গ্র্যাজুয়েশন কোথায় করেছেন? গ্র্যাজুয়েশনটা করা হয়েছে আমার ইন্ডিয়াতে, ইন্ডিয়া পুনে ইউনিভার্সিটিতে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কখনো ভালোবেসেছেন? পর্দায় তো আসলে যখন অ্যাক্টিং করতে হয়েছে, প্রতিদিন সকালে যে নতুন নতুন মানুষকে স্ক্রিপ্ট অনুযায়ী ভালোবাসতে হয়েছে, সেগুলোকে তো আসলে ভালোবাসা বলা যাবে না। রিয়েল লাইফের ভালোবাসা কেউ যদি বলে লাইফে ভালোবাসা নেই, সেটা মিথ্যা কথা। ভালোবাসা অবশ্যই আছে, অবশ্যই থাকতে হবে। আর আপনি যদি কোনো কিছুতে ভালো না বাসেন, আপনি তো সম্পূর্ণটা সেখানে দিতে পারবেন না। কষ্ট পেয়েছেন কিংবা কষ্ট দিয়েছেন? কষ্ট পাইওনি, কষ্ট দেইওনি। জীবনে যা হতে চেয়েছেন তা হতে পেরেছেন, নাকি যা হতে চাননি তা হয়ে গেছেন? আমার ছোটবেলার ইচ্ছা যেটা ছিল যে আমার নিজের একটা অফিস হবে, অনেক বড় একটা টেবিল হবে। ঠিক আছে, যে খুব ছোট চাহিদা, খুব ছোট। যেমন যখন মডেল ছিলাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে সিঙ্গারা ঠোঙায় আমার ছবি দেখা যাবে, এবং এটা আমি পেয়েছি। ইয়েস, হ্যাঁ, রেখে দিয়েছি, বাহ, এবং এটা আমি পেয়েছি। আচ্ছা, তারপরে ধরেন বিজনেসের ক্ষেত্রে যেটা স্বপ্ন ছিল যে অনেক মানুষ হয়তো আমার ফ্যাক্টরিতে কাজ করবে, যাদের রুটি রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা আমার প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করবে, আল্লাহ করেছেন। তো আলহামদুলিল্লাহ, যা চেয়েছি আলহামদুলিল্লাহ আমি মনে হয় সেরকম পেয়েছি। অনেক দেশ ঘুরে। বিজনেসম্যান হতে চেয়েছেন? আমি বিজনেসম্যান হতে চেয়েছি শুরু থেকেই। আচ্ছা, কয়টা জব করেছেন জীবনে? আমি 4টা জব করেছি। 4টা জব কিন্তু কম না। 4টা জব করেছি, এবং 4টা 4 রকমের সেক্টর, এবং আমি টিচিং এও ছিলাম, টিচিং প্রফেশনে ছিলাম। সবগুলো জায়গাতে আমি কাজ করেছি হচ্ছে এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য। আচ্ছা, সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্স আমি পেয়েছি ব্যাংক থেকে। আপনার চাকরি জীবনে কোন অভিজ্ঞতাটা এখন সবচেয়ে বেশি কাজে লাগছে? চাকরি জীবনের অভিজ্ঞতা হচ্ছে আমার বস খুবই কড়া ছিলেন। ঠিক আছে, আর আমার কাজটা ছিল একদম রুটে, হেঁটে হেঁটে বিভিন্ন দোকান ভিজিট করতে হতো। বিভিন্ন সময় গল্পে এবং ঘটনায় দেখেছি যে হাঁটতে হাঁটতে জুতো ছিঁড়ে যায়। আমার জুতো লিটারেলি ছিঁড়ে গেছিল, হ্যাঁ, একদম ফোঁটা হয়ে গেছিল নিচে। বাট ওই সময় আসলে আই ডিডন্ট হ্যাভ এনাফ মানি টু বাই আ নিউ শু। একাই না কেমন যেন একটু কাঁদতাম, আবার একটু কষ্ট লাগতো যে আসলে আমি তো আসলে এতটা খারাপ অবস্থা থেকে আমি বিলং করি না, কিন্তু আজকে আমাকে এইরকম ছেঁড়া জুতা পরে হাঁটতে হচ্ছে। মানে একটু জিদও লাগতো, বসের উপরেও খেপতাম এই যে কাজটা কেন আমাকে দিয়ে করাচ্ছে। কিন্তু আমি সবচেয়ে বেশি সম্মান এখন বসটাকেই করি, আমার ওই বসকেই করি, কারণ আসলে উনি এই ট্রেনিং গুলো আমাকে না দিলে আমি হয়তো মানে লাইফটাই চিনতে পারতাম না, আমি আসলে লাইফের মর্মটাই বুঝতে পারতাম। জীবনের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা আমাদেরকে একটা মানুষ করে গড়ে তোলে। যদি ইন্ডিভিজুয়াল আমি এন্টারপ্রেনার অন্তপুরিকে বলি, আপনার জীবনের পেছনের এই গল্পটা আমার মনে হয় আপনি কি অন স্ক্রিনে প্রথম আমাদেরকে বললেন? কিছু কিছু বলা হয়েছে, কিন্তু এতটা বলিনি। যেমন যে আজকে যে আমার জবের কথা কিংবা আমার লাইফে যে একটা স্পেশাল একটা জিনিস বললাম, এটা আসলে অন স্ক্রিন আমার মনে হয় না আমার বলা হয়েছে। সো রিয়েলি উই আর অনার্ড। আচ্ছা, সারাটা দিন কিন্তু আপনি আমাদের সাথে ছিলেন। উই আর রিয়েলি ভেরি লাকি। আমরা খুব খুশি হব যদি আমাদের অফিসটাতে আপনি একটু যান, আমাদের স্টুডিওতে গিয়ে অল্প একটু আমরা আপনার সাথে কথা বলবো। চলুন প্লিজ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আজকে কর্পোরেট টাইমসে কে আছেন আমাদের সাথে। বিশেষ অতিথি আমাদের সাথে আছেন, আমাদের খুব প্রিয় একজন মানুষ, খুব ভালোবাসার একজন মানুষ, সফল উদ্যোক্তা অন্তু করিম ভাইয়া। আপনি এবং আপনার যে
ব্যবসার যে ক্যারিয়ার, বলবো যে আপনার একটা ইনস্ট্রুমেন্টাল রোল আছে। আপনি বাংলাদেশ থাই চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির ডাইরেক্টর, জি। আপনি মেম্বার ঢাকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, মেম্বার বাংলাদেশ চেম্বার। চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড দুবাই চেম্বার অফ কমার্স Right. ইন্ডাস্ট্রির মেম্বার আপনি। জি। সেই সাথে আপনি গড়ে তুলেছেন ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ট্রাস্ট, রাইট। এবং আপনি এন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশের রেসপেক্টেড সম্মানিত প্রেসিডেন্ট, এবং বহুদিন আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম। কাজ করেছেন। জি। তাই তো আপনি যে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে, আমরা সেটা নিয়ে অনেকটাই পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু কথা বলেছি, কিন্তু জি। একটা অংশ যেটা আমি খুব আগ্রহী সেটা হচ্ছে অনলাইন B2B প্ল্যাটফর্ম আপনি গড়ে তুলেছেন, রাইট। যেটা হচ্ছে পাইকারি.com। যেমন আমরা স্বপ্নকে পাচ্ছি, চালডাল.com পাচ্ছি, বাট এগুলো সব B2B। B2C, হ্যাঁ, এগুলো সব B2C। আচ্ছা আচ্ছা, যদি একটু বুঝিয়ে আচ্ছা, বলেন আমাদের। B2B টা হচ্ছে ধরুন আমি যে প্রোডাক্টস গুলো নিয়ে কাজ হ্যাঁ। করি স্পেশালি FMCG, তো এই প্রোডাক্টটা ধরেন উত্তরবঙ্গের কোনো একজন ব্যবসায়ী, তিনি যখন এই প্রোডাক্টগুলো তার নিজের প্রতিষ্ঠানের জন্য কিনতে চান, তিনি কি করেন, তিনি উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসেন, চকবাজারে অথবা হোলসেলারদের কাছে যান, সেগুলো পারচেস করেন, 2 দিন 3 দিন ধরে পারচেস করে সেটাকে আবার কুরিয়ার করে উনি চলে যান উত্তরবঙ্গে, তারপরে তিনি 2 দিন পরে অথবা 1 দিন পরে প্রোডাক্টটা তিনি হাতে পান। আমরা এটা কি করেছি যে ওনাকে এখানে আসতে হবে না, আমাদের অ্যাপ আছে অথবা আমাদের ওয়েবসাইট থেকে paikarylimited.com, এখান থেকে তিনি অর্ডার করবেন। অর্ডার করলে তিনি যদি বিকেল 5টার মধ্যে অর্ডারটা করে ফেলেন, তাহলে পরের দিন সকালে পুরো প্রোডাক্টটা উনি ওনার ডোর স্টেপে পাবেন এবং আচ্ছা। ক্যাশ অন ডেলিভারিতে উনি এটাকে রিসিভ মানে আমরা করতে যেটা পারবেন। বলি যে আমরা খুচরা বিজনেসের জন্য যে পাইকারি যে কেনাকাটাটা রাইট, করব, সেই সেটা করে পাইকারি সেটা কেনাকাটাটাই অনেক দূর দূরান্তে রাইট। আপনি ছড়িয়ে যেমন ধরুন দিয়েছেন। যিনি উত্তরবঙ্গ থেকে আসছেন, হ্যাঁ। তিনি কিন্তু সারা রাত বাসে জার্নি করছেন, ইয়েস। দিনে এসে কোনো একটা হোটেলে উঠছেন, হোটেলের ভাড়া লাগছে, সিএনজি ভাড়া লাগছে, সারাটা দিন তার যাচ্ছে, অ্যাটলিস্ট 1টা 2টা দিন যাচ্ছে তার প্রোডাক্ট পারচেস করতে, এরপরে তিনি ব্যাক করছেন, এরপরে কুরিয়ারের ভাড়া লাগছে, জি জি জি। এই টোটালটাই ওনার সেভ হয়ে যাচ্ছে। মানে এভারেজে ধরা যাচ্ছে যে 15 থেকে 20,000 টাকা তার সেভ হবে যদি সেই অ্যাপটা ইউজ করে। এবং শুধু তাই না, প্রতিদিন সারা বাংলাদেশ থেকে 5 থেকে 10-12 হাজার মানুষ ঢাকায় ঢুকে শুধুমাত্র আপনার পাইকারি কেনাকাটা করার জন্য। এই মানুষগুলো যদি প্রপারলি আমরা তাদেরকে অনলাইনে নিয়ে আসতে পারি, B2B প্ল্যাটফর্মে আনতে পারি, এই 10 থেকে 12 হাজার মানুষ ঢাকায় কম ঢুকবে, 10 থেকে 12 হাজার সিএনজির চলাচল কমে যাবে এবং জ্যাম কমে যাবে। থিংকিংটা কিন্তু খুব ভালো ছিল। রাইট। বাট আপনি কি জানেন যে কত হাজার মানুষকে আপনি রিচ করতে পেরেছেন? এখন পর্যন্ত আমাদের ফিক্সড কাস্টমার যদি বলি, এখন আমাদের ফিক্সড কাস্টমার নিয়ার 1000। তো এরা মানে ধরেন 5,000 টাকা থেকে শুরু করে 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত এরকম কাস্টমার আরো আছে। মানুষকে তো জানানো প্রয়োজন। এক্স্যাক্টলি। আর এটা হয় কি, এটা হচ্ছে আপনার টিভি অ্যাড কিংবা এগুলো দিয়ে না, এগুলো হয় না। এগুলো হচ্ছে ডোর টু ডোর যেতে হয় এবং আচ্ছা। তাদেরকে বোঝাতে হয়। তারা ১ম এ ছোট্ট একটা টেস্ট করে, ঠিক আছে আমি 5,000 টাকার একটা প্রোডাক্ট নিয়ে দেখি ব্যাপারটা ঠিক আছে কিনা। আবার এরা ফিজিক্যাল স্টোর ছাড়াও বিলিভ করতে চায় না। তাদের জন্য আবার চকবাজারে আমরা একটা ফিজিক্যাল স্টোর রেখেছি, যেন সে এসে ভিজিট করতে পারে, প্রোডাক্টটা ধরে দেখতে পারে। কারণ পাইকারি ব্যবসায় তারা কিন্তু এখনো অনলাইনের উপর হ্যাবিচুয়েটেড না। তো আমরা চেষ্টা করছি একটু একটু করে। আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশের অনেকাংশে ব্যবসায়ী তারা অনলাইনের উপর ডিপেন্ডেন্ট হবে এবং আমরাও তাদেরকে এই সার্ভিসটা দিতে পারবো প্রপারলি। আপনার কাজের স্বীকৃতি স্বরূপ অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। তার মধ্যে আপনি 2019 সালে পেয়েছেন সাউথ এশিয়ান ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড। জি। সেই সাথে পেয়েছেন ইউথ আইকন অ্যাওয়ার্ড ফ্রম Right. ফিলিপিন। ইয়েস। তারপর 2021 সালে পেয়েছেন গ্লোবাল ইউথ এন্টারপ্রেনার 2021। রাইট। 2022 পেয়েছেন গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড। 2023 সালে ওয়ার্ল্ড ডিপ্লোমেসি ফোরাম থেকে পেয়েছেন দ্য ডিপ্লোমেট অ্যাওয়ার্ড 2023। আচ্ছা, ফার্স্টে যেটা বললেন সেটা ফিলিপিন থেকে, পরেরটা পেয়েছি আমি ব্যাংকক থেকে, তারপরেরটা পেয়েছি দুবাই থেকে। 2023 আপনি আরেকটা পেয়েছেন আইকন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড। হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে। এটা বাংলাদেশ থেকে। জি। আচ্ছা, এত সম্মান, এত জি। সম্মাননা স্মারক আপনার অফিসে গিয়েছিলাম, কিন্তু সবচেয়ে ভালো লাগে কোনটা? মানুষের ভালোবাসাটাই আসলে সবচেয়ে যেটা সলিড, হুম। যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ, একটা স্বীকৃতি আসলে অবশ্যই সম্মানের। হ্যাঁ, তার চাইতে বড় হচ্ছে যে ধরেন সরাসরি যে মানুষের ভালোবাসাটা, মানুষ দেখলে যে সম্মান করে, ভালোবাসে, পছন্দ করে। আমাকে তো আসলে বেশিরভাগ মানুষ মডেল হিসেবে চেনে। মানে আমার যে উদ্যোক্তা লাইফ, এটা অনেকেই জানে না, খুব কম মানুষ জানে। তারা যখন আমাকে মানে রিকগনাইজ করে কিংবা আমাকে যখন তারা সামনে এসে সম্মানটা দেখে, ওই মডেল হিসেবে করছেন এবং ভালো লাগে। আর আমি একজন শিল্পী কি চায়? একজন শিল্পী তার কাজের মাধ্যমে বেঁচে থাকতে চায়। একটা কাজের মাধ্যমে যখন একটা মানুষ আমাকে সম্মান করছে, তো ডেফিনিটলি এটা অনেক বড় একটা ভালো লাগা।
কিন্তু কাজের বাইরে আপনি যে কাজগুলো আরো করছেন জি সেগুলো আরো ভালো কাজ। সেই অভিনয় অবশ্যই সেটা অ্যাপ্রিশিয়েটেবল ডেফিনিটলি। হ্যাঁ আমি সেটা ডিসকারেজ না করছি না না। না না না, কিন্তু একদম তার বাইরে যেমন অন্তু করিম এত কাজ করেছে জি আমিও কিন্তু জানতাম না। আপনার এন্টারপ্রেনার ক্লাব অফ বাংলাদেশের তো আপনি এখন প্রেসিডেন্ট। জি এছাড়াও আপনার যে ওয়াইএসডিআই ট্রাস্ট জি এটার মাধ্যমে আপনি উদ্যোক্তা কিভাবে গড়ে তোলেন? তাদের কোন স্কিলটাকে আপনি একটু বেশি গুরুত্ব দেন? আচ্ছা, এটা তৈরি করার পেছনে ছোট একটা গল্প আছে। মানে গল্প বলতে কি? হুম, যেমন ধরেন আমরা যেমন আমাদের স্কুল কলেজগুলো যেভাবে আমরা সবাই পার করে আসছি, আপনি, আমি, আমরা সবাই। তো এখান থেকে হয় কি যে সরাসরি যে আমাদের টেকনিক্যাল স্কিল গুলা হুম, কিন্তু আমরা পাই, কিন্তু সেভাবে করে আমরা বাস্তবের সাথে হুম, হুম, অনেক হুম, হুম, সময় এপ্লাই করতে পারি না। তখন আমার মনে হলো যে আসলে আমাদের এমন কোনো টেকনিক্যাল স্কুল দরকার কিংবা একটা ইনস্টিটিউট দরকার, হুম, হুম, যেখান হুম, থেকে আসলে ধরেন একজন চাচ্ছে যে সে মানে সরাসরি সে যেকোনো একটা উদ্যোগের সাথে জড়িত হবে। হুম, তারা যখন আমাদের এখানে ইনক্লুড হয়, যখন ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে আমাদের কিছু কোর্স আছে পুরা ফ্রি। কিছু আছে পেইড, কিছু আছে ফিজিক্যাল ক্লাস হয়, হুম, কিছু আছে রিমোটলি অনলাইনে হয়। তো কেউ যখন বলে যে হ্যাঁ, আমি ৬ মাস ১ বছর আমি একটা প্রিপারেশন নিচ্ছি, আমি শিখে বুঝে আমি নিজে একটা উদ্যোগকে আগাবো। হুম, তখন আমরা তাকে একদম একটা মেন্টরশিপ এর আন্ডারে নিয়ে আসি। এবং সে এভাবে করে জানতে থাকে, বুঝতে থাকে আসলে কি করবে। সে যদি এরকম কোনো আ নতুন কোনো প্রোডাক্ট রিলেটেড কিছু করতে চায়, আমরা তাকে সব ধরনের সহযোগিতাটা করি। যে প্রোডাক্টের মেটেরিয়াল সোর্সিং কোথা থেকে হবে, লেবেলিং কোথা থেকে হবে, ডিজাইনিং কোথা থেকে হবে, কিভাবে কি হবে, হুম, এবং একটা সার্টেন টাইম পরে সে যখন নিজে উদ্যোগটা শুরু করে, আমরা টোটালটা তাকে গাইড করি যে কিভাবে সে তার প্রোডাক্টটাকে মার্কেটে আনতে পারবে কিংবা তার হুম। সার্ভিসটাকে মার্কেটে আনতে পারবে। ধরেন অনেকে স্টার্টআপ করতে চায়। কিন্তু এই স্টার্টআপ গুলা ট্র্যাডিশনাল যে স্টার্টআপ এর যে ধারণা, ওই ধারণা না থেকে আমরা সরাসরি তাকে গাইড করে তাকে আমরা নামাই। আচ্ছা। ঠিক আছে? তো জি। এই ধরনের মনে করেন যে শুধু স্কিল বলতে শুধু entrepreneurship এর স্কিল না, ধরেন পাবলিক স্পিকিং স্কিলস, হুম, হুম। প্রেজেন্টেশন স্কিলস থেকে শুরু করে মোটামুটি যা দরকার হয় একটা মানুষকে আসলে প্রফেশনাল লাইফে এন্টার করার জন্য আমরা তার বেশিরভাগই আসলে এখানে ট্রেনিং দিয়ে থাকি। কেউ যদি এন্টারপ্রেনার হতে চায় জি। তাহলে তার কোন স্কিলটা সবচেয়ে বেশি প্রয়োজন? দেখতে হবে সে আসলে কোন সেক্টরে আচ্ছা, entrepreneurship তার ইট ডিপেন্ডস। ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা। অনেকে আছে যে ধরেন জুট নিয়ে কাজ করতে চাচ্ছে। আপনি তো এক্সপোর্ট করেন আমি এক্সপোর্ট জুট করি। জি, গুডস। জুট হ্যাঁ, গুডস, ডাইভার্সিফাইড জুট গুডস। ডাইভার্সিফাইড তো জুট এই কারণে গুডস। জুটের হ্যাঁ। কথাটা আগে চলে আসলো। তো ধরেন কেউ জুট নিয়ে কাজ করতে হ্যাঁ, চায়। যে আমাদের বাংলাদেশে ধরেন জুটের একটা মেলাতে যাবেন, জি। কমন কিছু জিনিস দেখা যায়। যেমন ধরেন ফ্লোর ম্যাট, আচ্ছা। টেবল ম্যাট, হুম, হুম। তারপরে হচ্ছে হ্যাঙ্গিং মানে ছিকা যেটাকে বলে, হুম, যেটার হুম। মধ্যে হাঁড়ি-পাতিল রাখা যায়, এই হুম, ধরনের হুম, কিছু। হুম। আমরা তাকে বলি যে এর থেকে বের হয়ে আসতে, সামথিং ডিফারেন্ট। হুম। এমন কিছু করো যেটা আসলে বাহিরের মার্কেটে যেটার চাহিদা আছে। হুম, হুম, হুম। বিদেশে আপনার কফি বিন ব্যাগ, যে কফির বিনগুলো একটা ছোট্ট একটা জুটের ব্যাগের মধ্যে দিলে এটা দেখতেও সুন্দর লাগে হুম, হুম, এবং হুম। এটা একটা অন্যরকম চাহিদা তৈরি হয়। তো এরকম আমরা আসলে তাদেরকে গাইড করার চেষ্টা করি ইন্টারন্যাশনাল মার্কেটে কোন জিনিসগুলা চাহিদা আছে। হুম, তো হুম। গতানুগতিকগুলো না করে সে ডিফারেন্ট কিছু করুক। হুম, এরপরে তারা হচ্ছে স্টেপ নেয় যে কিভাবে প্রোডাক্টটা তৈরি করবে। তারপরে হচ্ছে কিভাবে আমি বায়ার সোর্স করব। বায়ার সোর্স করে আমি এটাকে এক্সপোর্ট এ যাব। এক্সপোর্ট হুম, এর জন্য হুম। কি নীতিমালা আছে? আমার হুম, হুম, ফেব্রিকটা হুম। কেমন হতে হবে? আমার ফিনিশ গুডটা কেমন হতে হবে? এই টোটাল জিনিসগুলোকে আমরা তাদেরকে মেন্টরিং করি। এত বেশি কাজ করেন। Who or what inspired you a lot? আসলে যদি বিজনেসের ক্ষেত্রে বলেন, সেক্ষেত্রে হচ্ছে মাথার মধ্যে চিন্তা আসে হুম। যে এটা করলে ভালো হবে, এটা করতে হুম, পারি। হুম, হুম, হুম। মানে হয় কি যে আপনি এতক্ষণ আমার যত গল্প বললেন কিংবা আমি বললাম, শুনলাম, বেশিরভাগই কিন্তু সফলতার গল্প। আমার লাইফে কিন্তু ব্যর্থতাও প্রচুর আছে। ব্যর্থতার গল্প তো কেউ শুনতে চায় না। শুনতে কিন্তু চায় না। আমরা আমরা কি করি? আমরা হ্যাঁ, সফল মানুষদেরকে দেখতে চাই, রাইট। সফল মানুষদের কথা শুনি। কিন্তু অসংখ্য ব্যর্থতা মিলিয়ে কিন্তু জি। একজন সফল মানুষ। এক্সাক্টলি, মানে হয় না যে দেখা যাচ্ছে যে আমি ৭ টা ৮ টা প্রজেক্ট ফেইল করে কিন্তু ৯ নম্বরে এসে জি। আমি সাকসেস হচ্ছি। হুম, ওই হুম। সাকসেসটা নিয়ে আপনি গল্প শুনতে চাচ্ছেন, আমি গল্প বলছি। আমার ভালো লাগছে। আপনার ভালো লাগছে। কিন্তু হ্যাঁ। তার আগে যে ৭ টা ৮ হুম, টা হুম, আমার ব্যর্থতার গল্প, হুম, এই ব্যর্থতার গল্প আমার কোথাও বলাও হয় না। আর হুম, ওই ব্যর্থতার গল্পগুলো মনে করলে আমার ভয় লাগে। হুম, আমি হুম, ধরেন আমি জুসের বিজনেস করেছি, হ্যাঁ? আমি হুম, একটা হুম, হুম, রিয়েল হুম, জুস আমি দেশের বাইরে থেকে আমি ইম্পোর্ট করতাম। হুম, হুম, ইম্পোর্ট করেছি। তখন আমি ফুড নিয়ে কিভাবে বিজনেস করি আমি জানি না। তো ফুডের একটা শেলফ লাইফ থাকে হুম, হুম, সার্টেন ১ বছরের উপরে ডেট থাকে না। তো আমি যখন প্রোডাক্টটা এনেছি তখন অলরেডি ৮ মাস চলে গেছে। হুম, আমি বুঝিনি ফার্স্ট এ। হুম, তো এটা রেখে আমি আস্তে সেল করছি, আস্তে মার্কেটিং করছি। কোন দিক দিয়ে যে আমার ১ বছর চলে গেছে আমি টের পাইনি। সব জায়গা থেকে আমাকে ফেরত দিয়ে দিছে। মানে আমার পুরা চালান লস। হুম, মানে আমি হয়তোবা খুব 5-10% আমি সেল করতে পারছি। হুম, 90% আমার রয়ে গেছে। বিশাল একটা লস আমার হয়ে যায়। যেমন এইটা যেমন আমার একটা চরম ব্যর্থতা। হুম। তারপর থেকে কানে ধরছি আমি ফুড নিয়ে কাজ করব না।
কারণ ফুডের একটা সার্টেন পচনশীল। পচনশীল জিনিস। হ্যাঁ, আমি ফুড হ্যাঁ। নিয়ে কাজ করব না। জি। আমি ফুড নিয়ে কাজ করতে ভয় পাই। আপনি তো রিসেন্টলি ক্লোদিং একটা বিজনেস স্টার্ট করেছেন, জি, ব্লেজারিও। ব্লেজারিও। ওটা নিয়ে কি ইচ্ছা আছে? কি করা এই যে আমি যায়? পরে কি আছি। করবেন? বাহ! সুন্দর লাগছে। ব্লেজারিও। হ্যাঁ। ব্লেজারিওটা হচ্ছে আপনার আমি সারা বছর ব্লেজার পরতে পছন্দ করি। তাই? হ্যাঁ, তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে সামার ব্লেজার পাওয়া যায় না। জি। তো এগুলা বাইরে থেকে কালেক্ট হুম, করতে হয়। তো হুম। বাইরে থেকে কালেক্ট করা তো আসলে একটু এক্সপেন্সিভ। হুম, প্লাস হচ্ছে ধরেন বাংলাদেশে অন্য কারো যদি পড়তে মন চায়, সবার দ্বারা তো আসলে বাইরে থেকে হুম, কালেক্ট করাটা সম্ভব হয় না। হুম। তখন মনে হলো যে হয়তোবা এটার মার্কেটটা হুম। খুবই ছোট কিন্তু এটা করা যায়। একটা এক্সক্লুসিভ একটা কিছু কালারফুল ডিফারেন্ট এবং সামার ব্লেজার। তো আচ্ছা। ওইটার জন্যই এটার নাম দেয়া হলো ব্লেজারিও। ঠিক হুম। আছে? সেই ব্লেজারিওর সুন্দর কালারফুল নাম। থ্যাংক ইউ। সেই ব্লেজারগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে। তো এখন বর্তমানে আমরা শুধু কর্পোরেট হুম, হুম। ভাবেই এটা সাপ্লাই করছি। প্রাইভেটলি সাপ্লাই আ করছেন। নট এক্সাক্টলি প্রাইভেটলি মানে আমরা ওপেনলি এটা মার্কেটিং হুম, করছি, হুম। বাট কর্পোরেটলি এখন যাচ্ছি। আচ্ছা। খুব সম্ভবত এবছরের সামারে আমরা রিটেল শপে আছে? রিটেলে আচ্ছা, আছে, রিটেলে কিছু, যাবেন। কিছু আছে। তো আমরা ওইভাবে করে ব্র্যান্ডিং করে, কারণ আমাদের নিজস্ব কোনো আউটলেট নাই। হুম। আমরা অনলাইনে দিচ্ছিলাম আর কর্পোরেটে দিচ্ছি। তো এবার আমাদের আউটলেটে আসার সম্ভাবনা আছে। বাহ! আজ থেকে ২০ বছর পর জি, যদি বেঁচে থাকেন, জি। কোথায় দেখতে চান নিজেকে? খুব কমন একটা প্রশ্ন। নিজের কাছে নিজের নিয়ে একটা যুদ্ধ আছে হুম, যে, যেই পণ্যগুলো হুম, আমরা বিদেশ থেকে আমদানি করে আনি হুম। এবং প্রচুর পরিমাণে মানে দেশের মুদ্রা বিদেশে আমাদেরকে লিগালি পাঠাতে হয় এই প্রোডাক্টগুলো আমদানি করার কারণে। আপনি বলছিলেন জি। 1.92 বিলিয়ন। 1.92 বিলিয়ন হ্যাঁ, ডলারের মার্কেট এটা জি। বাংলাদেশে আমি যে সেক্টরটা নিয়ে কাজ করি, যার পুরো টাকাটাই বিদেশে চলে যায়। হুম। আমি চাই সেই টাকাটা দেশে থাকুক। আমি চাই 1.92 বিলিয়ন ডলার চাইতেও বেশি প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি। এখন যা করছেন, জি, আর ইউ স্যাটিসফাইড? কি মনে হয় যে আলহামদুলিল্লাহ। আপনার ভালো লাগে কাজ করতে? অবশ্যই আমার ভালো লাগে। আমার এখন কি বলে মেশিনের ঝনঝনানি ভালো লাগে। ভালো লাগে। যখন মানে periodically সাউন্ড দিয়ে মেশিনটা হুম। আপ ডাউন করতেছে ওটা আমার ভালো লাগে। আমি আপনার একটা জিনিস দেখেছি। সেটা জি, হচ্ছে যেমন আপনি মনে হয় একটা ছোটখাটো একটা অ্যাওয়ার্ড সেরেমনি করেছেন আপনার স্টাফদের জন্য। তারা হয়তো কোনো পারফরম্যান্স এর ভিত্তিতে আপনি রাইট, রাইট। দিয়েছেন। আমি সেখানেও দেখেছি প্লাস ফ্যাক্টরিতেও দেখেছি আপনি সবাইকে নাম ধরে ডাকেন। হ্যাঁ, তো নাম ধরে ডাকলে কিন্তু একটা মানুষ নিজেকে খুব রেসপেক্টফুল মনে করে। রাইট। তারা কিন্তু আপনার সাবঅর্ডিনেট জি, এবং যখন আমার ওনার আমাকে এত সুন্দর করে নাম ধরে ডাকবে, এত ভালোবেসে ডাকবে, তার ওয়ার্ক আউটপুটটা তো অবশ্যই ভালো হবে। চেষ্টা করি। আমি সবাইকে ওই ফিলটা দেই যে সবাই পেন্টাগনের ফ্যামিলি মেম্বার। কেউ এমপ্লয়ি এভাবে করে আচ্ছা। কাউন্ট করি না। সবাইকে ফিল দেই যে ইটস ইওর ফ্যামিলি অ্যান্ড উই আর ফ্যামিলি মেম্বার। হুম। যে কারণে ওদের কাছ থেকে আমি যে আউটপুটটা পাই, আমার বিশ্বাস এগুলো একদম ওদের হৃদয়ের ভিতর থেকে আসে। হ্যাঁ, হ্যাঁ, আমি কিছুদিন তাদের চোখে আগেও মুখে সেই আনন্দটা আমি দেখেছি। রাইট। আমি লাস্ট উইকও না ৪-৫ দিন হয়েছে। আমি আমার সারা বাংলাদেশের ফুল টিম নিয়ে হুম, আমরা কক্সবাজার গিয়েছিলাম হুম, হুম, এজিএম করতে। হুম, ঠিক হুম। আছে? ওখানে এজিএমও করেছি এবং ওরা ঘোরাফেরা করেছে। এরা সারা বছর ওয়েট করে কবে আমরা সবাই কক্সবাজার যাবো। বাহ! কারণ যারা জব করে এদের অনেকেই মানে আমার যাদেরকে নিয়ে গেছি তাদের 95% কোনোদিনও কক্সবাজার যায় নাই। অনেকে আছে যে পেন্টাগনে ঢুকে যে একটা বছরে একটা এজিএম হয়। এটার ঠিক আছে? জন্য। ওইখানে যেতে হবে এবং তার পারফরম্যান্স এবং ওখানে যাওয়ার পর তারা খুব মজা করেছে। জি, লাইক জি। মানে তাদের জন্য অনেক গিফটস ছিল, এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থা ছিল। হুম, হুম, হুম। হুম? আপনি দেখেছেন কিনা জানি না। আজকে কিন্তু সবার চোখে মুখে ওই খুব উচ্ছ্বাসটা আনন্দ হ্যাঁ, খুব ছিল। আনন্দের হ্যাঁ, আমি ব্যাপারটা দেখেছি। এটা থাকে। আপনি আজকে এসেছেন। আপনি তো অবশ্যই আমাদের প্রিয় মানুষ, প্রিয়জন। থ্যাংক ইউ, প্রিয় মানুষের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। কিভাবে থ্যাংক সময় ইউ। কেটে যায় জানি না। তার চেয়ে বড় কথা যাকে টিভিতে দেখেছি, তার জীবনে এত গল্প শুনতে কিন্তু ভালো লাগে। অন্তঃপরিম আ এত সফল একজন মডেল, সেই সাথে খুব ভালো একজন সফল উদ্যোক্তা। আরো অনেক কাজ আপনি করেন পথ শিশুদের জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধন্যবাদটুকুই হয়তো আপনাকে আমি দিতে পারি এখন আপাতত। না থ্যাংক ইউ। সারাটা দিন আপনি দিয়েছেন আমাদেরকে, মূল্যবান সময় দিয়েছেন। শেষ পর্যায়ে এসে আমাদের বাংলাদেশ টাইমের স্টুডিওতেও আপনি এসেছেন। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আ ধন্যবাদের সাথে, সাথে আমার জন্য দোয়া করবেন। আমার কাজগুলোর জন্য দোয়া করবেন। অবশ্যই আপনার মতো মানুষও যদি বেঁচে থাকে, বেঁচে থাকবে হাজারো মানুষ সেই সাথে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, কর্পোরেট টাইমসের আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে সফল কোনো উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী কিংবা কোনো কর্পোরেট আইকনকে সাথে নিয়ে। আর আপনারা চোখ রাখুন বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।